আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি অপরূপা। দেখতে থাকুন আজকের সংবাদ শিরোনামগুলো। ঝুঁকিপূর্ণ পুরনো ফায়ার স্টেশনের মাঝেই নতুন নির্মাণে বিরোধিতা। প্রশ্ন উঠছে বিরোধী দলনেতার ভূমিকা নিয়ে। গ্রামীণ রোজগারের নতুন গ্যারান্টি নিয়ে বিলোনিয়ায় বিজেপি জেলাভিত্তিক বিশেষ কর্মশালা। ধর্মনগরে রাজ্যভিত্তিক ধান ক্রয় কর্মসূচি উদ্বোধন। কৃষকদের স্বার্থে নতুন পদক্ষেপ। বিনা নোটিশে দরিদ্র মহিলার বিদ্যুৎ লাইন ছিন্ন। মানবিকতার প্রশ্নে বিদ্যুৎ নিগম। রাজ্যের মানুষের ভরসার ঠিকানা স্বল্প খরচে উন্নত ও মানবিক চিকিৎসায় ইউনিটি গ্যাস্ট্রো অ্যান্ড লিভার হসপিটাল। আগরতলায় ত্রিপুরা গণমুক্তি পরিষদের 23তম রাজ্য সম্মেলন শুরু। সাবরুমে রামচন্দ্র দেব ঠাকুরের 166তম আবির্ভাব দিবস উদযাপিত। গন্ডাছড়া জাপান পাড়ায় জঙ্গলে উদ্ধার মানব কঙ্কাল, এলাকায় আতঙ্ক। এখন সংবাদ বিস্তারিত। সাবরুমের নিরাপত্তার মানুষের জীবন রক্ষার প্রশ্নে যখন একটি অত্যাধুনিক ফায়ার সার্ভিস স্টেশন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, ঠিক তখনই সেই উন্নয়নকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। অভিযোগ উঠেছে বিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে সিপিআইএম রাজ্য সম্পাদক ও বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এই প্রকল্পকে অহেতুক রাজনৈতিক রং দিয়ে বিরোধিতা করছেন, যা সাবরুমের সামগ্রিক উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। স্থানীয়দের অভিযোগ, তৎকালীন বামফ্রন্ট সরকারের সময়ে জিতেন্দ্র চৌধুরী দীর্ঘদিন রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলেও সাবরুম বিধানসভা কেন্দ্রের উল্লেখযোগ্য উন্নয়নে তার ভূমিকা চোখে পড়েনি। অথচ বর্তমান সাবরুমে একটি নতুন ও অত্যাধুনিক ফায়ার সার্ভিস স্টেশন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হলে তিনি নানা গল্পগুজব ও বিভ্রান্তিকর বক্তব্য ছড়িয়ে সে নির্মাণের বিরোধিতা করছেন বলে দাবি করা হচ্ছে। বর্তমান সাবরুম ফায়ার সার্ভিস স্টেশনের অবস্থা অত্যন্ত শোচনীয় ও ঝুঁকিপূর্ণ। বহু পুরনো এই দালানটি নিম্নমানের নির্মাণের কারণে আজ জরাজীর্ণ। দালানের বিভিন্ন অংশে বড় বড় ফাটল দেখা দিয়েছে। প্লাস্টার ভেঙে পড়ে ইতিমধ্যেই একাধিক দলকর্মী আহত হয়েছেন। আমরা জানতে পেরেছি সাবরুম শহর থেকে ফায়ার সার্ভিস নিয়ে চলে যাওয়া হচ্ছে, এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? ফায়ার সার্ভিস নিয়ে চলে যাওয়া হচ্ছে, এই কথাটা মানুষ বলবে, মানুষ বহু মতামত দেবে, বহু বিশিষ্টজনেরা, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের যারা সমর্থিত আছে বা নেতৃস্থানীয় আছে, ওনারা বহু কথা বলবে। কাজ করতে গেলে সমালোচনা থাকবেই, কিন্তু অ্যাকচুয়াল যেটা সত্যি কথা, বাস্তবে যেটা পরিলক্ষিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, দীর্ঘ বছর এটা ফায়ার সার্ভিস ফায়ার স্টেশন যেটা সাবরুমে ছিল, জেল শাখা সংলগ্ন এলাকায়, ওইখানে প্রায় দেখি আমরা ইতিমধ্যে এই কয়েক মাসের মধ্যে প্রায় 2-3টি দুর্ঘটনা ঘটে গেল। মানুষের সঙ্গে কয়েকটা মানুষ জীবিত গিয়ে মৃত্যুর সাথে লড়াই করে কোনো ক্রমে বেঁচে এসেছে। আমরা চাই যে জায়গায় হেলিপ্যাড সংলগ্ন স্থানে এই ফায়ার স্টেশনটা স্থাপিত হচ্ছে, আমি অসংখ্য ত্রিপুরা সরকারকে এবং আমাদের রাজ্যের মাননীয় প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়ের অক্লান্ত পরিশ্রমের ফলে যে ফায়ার স্টেশনটা তৈরি হতে যাচ্ছে, আমি অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে। নমস্কার। শুধু তাই নয়, স্টেশনের অবস্থান এমন জায়গায় যে দমকলের গাড়ি জরুরি কাজে বের হতে গিয়ে চরম ঝুঁকির মুখে পড়ে। অতীতে একাধিকবার দুর্ঘটনাও ঘটেছে। সম্প্রতি স্টেশন থেকে গাড়ি বের হওয়ার সময় পরপর দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হন। অভিযোগ উঠছে, এইসব ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থাকা সত্ত্বেও বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর তরফে কোনো মানবিক দৃষ্টিভঙ্গি বা উদ্বেগ প্রকাশ দেখা যায়নি। বরং নতুন ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের বিরোধিতা করে তিনি সাবরুমের মানুষের ক্ষতি করতে চাইছেন বলেই মনে করছেন অনেক সাধারণ নাগরিক। স্থানীয়দের আরও দাবি, ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম কানুন ও একটি বিশেষ কমিটির অনুমোদন থাকে। এই মৌলিক বিষয়গুলিও বিরোধী দলনেতা জানেন না। সাবরুমের কয়েকজন উন্নয়ন বিরোধী মানুষের কানকথায় প্রভাবিত হয়ে তিনি যেভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন, তাতে সিপিআইএম দলেরই অনেক স্থানীয় নেতা ক্ষুব্ধ বলে জানা গেছে। সব মিলিয়ে স্থানীয় সিপিআইএম নেতৃত্বের সঙ্গে কোনো আলোচনা না করেই শুধুমাত্র প্রচারের উদ্দেশ্যে সাবরুমের অত্যাধুনিক ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের বিরুদ্ধে যেভাবে বিরোধী দলনেতা বক্তব্য রেখে চলেছেন, তাতে সাবরুমের সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভ তৈরি হয়েছে বলে এলাকাবাসীর একাংশের মত। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সাবরুম জলপথের যে ফায়ার সার্ভিস নতুন শিলান্যাস হয়েছে, এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে আমার বক্তব্য খুবই সুস্পষ্ট। বর্তমানে যে উন্নয়নের যে ধারা এবং সাবরুম শহরকে একটি বড় পরিসরে
প্রতিষ্ঠিত করার জন্য যে প্রয়াস শুরু হয়েছে, এটা তারই একটা মাইলফলক। আগের যে অগ্নি নির্বাপক কেন্দ্রটা ছিল, এটা খুবই সংকীর্ণ পরিবেশে আগের মতো করে ছিল। ঠিক আছে, ওটা আগে ছিল, এখন নতুন উদ্যোগে সুন্দরভাবে যে জায়গাতে করা হচ্ছে, চারিদিক দিয়ে একদম মাঝখানে হচ্ছে, তো নগর পঞ্চায়েতের পরিধিও বৃদ্ধি পাচ্ছে এবং ওই জায়গায় বৃহত্তর পরিসরে হচ্ছে। ওখান থেকে বিভিন্ন জায়গায় গাড়ি মুভ করতে সুবিধাও হবে। এখানে যে জায়গা ছিল খুবই দুর্ঘটনাপ্রবণ এলাকা, সামনে একটা সিন্ডিকেট ছিল, গাড়ি ঘোড়ার মানুষের চলাফেরার মধ্যে অপ্রতুলতার কারণে যে সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে, খুবই প্রশংসনীয় উদ্যোগ। আজ দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের সাবরুম যে ফায়ার সার্ভিস স্টেশন, এটা মানে দুর্বিষ অবস্থায় আছে এবং যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে এটা লাশের প্রচুর লাশ পড়ে থাকতে পারে এই জায়গাতে। তাই এই জিনিসটা আমাদের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় মহোদয়, উনি তুতবাগান সংলগ্ন যে ফায়ার স্টেশনটি মুখ্যমন্ত্রী মানিসার দিয়ে উদ্বোধন করেছেন, সেটার জন্য আমরা সবাই সাবরুমবাসী ওনার কাছে চিরকৃতজ্ঞ। নতুন ভারতের স্বপ্নকে গ্রামীণ রোজগারের বাস্তব গ্যারান্টিতে রূপ দিতে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল ভারতীয় জনতা পার্টি। দক্ষিণ ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে বিলোনিয়া পুরাতন টাউন হলে অনুষ্ঠিত হলো গ্রামীণ রোজগারের নতুন গ্যারান্টি বিকশিত ভারতজি রামজি এই মিশন বিষয়ক জেলাভিত্তিক বিশেষ কর্মশালা। এই কর্মশালায় উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ কমিটির সহসভাপতি সুবল ভৌমিক, প্রদেশ সাধারণ সম্পাদিকা অজন্তা ভট্টাচার্য, দক্ষিণ ত্রিপুরা জেলা সভাপতি দীপায়ন চৌধুরী, বিধায়িকা স্বপ্না মজুমদার সহ জেলা ও প্রদেশ স্তরের একাধিক নেতৃবৃন্দ। পাশাপাশি জেলার বিভিন্ন স্তরের নেতৃত্ব ও জনপ্রতিনিধিরাও কর্মশালায় প্রতিনিধিত্ব করেন। কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে সুবল ভৌমিক জানান, গ্রামীণ অর্থনীতিতে শক্তিশালী করতে এবং সাধারণ মানুষের রোজগারের সুযোগ বাড়াতে এই মিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নির্দেশ দেন, আগামী 5ই ফেব্রুয়ারির মধ্যে মণ্ডল ভিত্তিক এই ধরনের কর্মশালা সম্পন্ন করতে হবে, যাতে দলের বার্তা তৃণমূল স্তরে পৌঁছে যায়। পুরো কর্মশালায় উন্নত ও স্বনির্ভর ভারতের লক্ষ্যে গ্রামীণ রোজগার সৃষ্টির রূপরেখা এবং সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। জি রামজি যে মিশন আমাদের, সেই মিশনেরই সর্বভারতীয় কার্যক্রম হিসাবে আমরা প্রদেশ ভিত্তিক এবং আজকে প্রত্যেকটা জেলায় হচ্ছে, তো সেখানে আজকে আমরা আমাদের পিরাক জেলা, সেখানে আমরা বিলোনিয়া টাউন হলে আমরা সম্পন্ন করেছি। আমি এবং আমার প্রদেশের সম্পাদিকা আমাদের শ্রদ্ধেয়া অজন্তা ভট্টাচার্য মহোদয়া, আমার জেলা সভাপতি দীপায়ন চৌধুরী মহোদয়া, আমাদের এখানে আছেন আমাদের বিধায়িকা স্বপ্না মজুমদার মহোদয়া, বিভীষণ দাস মহোদয় এবং দীপক দত্ত সহ অন্যান্য সমস্ত প্রতিনিধিরা ছিলেন। সেখানে আমাদের দীর্ঘ এবং বিস্তারিত আলোচনা হয়েছে যে যেখানে ভারতবর্ষের অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী যেভাবে গ্রামীণ মানুষকে তার কর্মসংস্থান এবং সেখানে সম্পদ সৃষ্টি করা দেশের জন্য এবং বর্তমান প্রেক্ষাপটে সময়ের প্রয়োজনে, যুগের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে এবং তার অর্থনীতি, দেশের অগ্রগতি সবটাকে সামঞ্জস্য রেখে এই বিবি জি রামজি মিশন যেটা নিয়েছেন, সেটাকে আইনে পরিণত করেছেন। আপনারা জানেন লোকসভাতে কিছুদিন আগে ডিসেম্বর মাসে সেটা আইনে পরিণত হয়েছে এবং এরই অঙ্গ হিসাবে আমরা সারা রাজ্যে প্রচার করছি। আজকেও আমরা দীর্ঘ আলোচনা করেছি আমাদের দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে যে যিনি প্রধানমন্ত্রী বলেছেন যে এই ভারত নবভারত, সুতরাং আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহর নেতৃত্বে আমাদের রাজ্য
সমান তালে আমরা কাজ করছি এবং সেখানেও এই মানে নতুন ত্রিপুরা, নিউ ত্রিপুরা, সেই স্লোগানকে সামনে রেখে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সমন্বয় রেখে আমরা এই রাজ্যে সমস্ত অংশের মানুষ, গরিব খেটে খাওয়া মানুষ থেকে একেবারে অন্তর্দয় মানুষটা পর্যন্ত, কি যুবক, কি বেকার, ছাত্র, শ্রমিক, কৃষক, সমস্ত অংশের মানুষকে, বিশেষভাবে মহিলা ও যুবকদের একটা প্রাধান্য রেখে যে সমস্ত কর্মসূচিগুলি হয়েছে এবং সেইগুলোকে বাস্তবায়িত করার জন্য আমরা একেবারে গ্রাম স্তরে, পঞ্চায়েত স্তরে আমরা চৌপাল মিটিং পর্যন্ত আমরা যাচ্ছি। সেই সংগঠনের কাজে আমরা আজকে এখানে এসেছি আমরা, এবং একটা সাফল্যের সঙ্গে আজকের যে কর্মশালা, আমাদের এই কর্মশালা সম্পন্ন হয়েছে। কৃষকদের স্বার্থ রক্ষা ও গ্রামীণ অর্থনীতিকে আরো মজবুত করার লক্ষ্য নিয়ে ন্যূনতম সরকারি সহায়ক মূল্যের ধান ক্রয় কর্মসূচির রাজ্যভিত্তিক উদ্বোধন অনুষ্ঠিত হলো ধর্মনগরে। ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা করেন রাজ্যের খাদ্য সরবরাহ ও ভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। উদ্বোধনী ভাষণে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্যের ধান চাষীদের উৎপাদিত ফসল ন্যায্য ও নিশ্চিত মূল্যে ক্রয় করাই হলো এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এতে একদিকে যেমন কৃষকরা তাদের পরিশ্রমের সঠিক মূল্য পাবেন, তেমনই অন্যদিকে কৃষকদের আর্থিক নিরাপত্তা ও আত্মনির্ভরতা আরও শক্তিশালী হবে। তিনি আরও জানান, কৃষকদের স্বার্থে রাজ্য সরকার সবসময়ই অগ্রাধিকার দিয়ে কাজ করছে এবং এই ধান ক্রয় কর্মসূচি সেই সদিচ্ছারই বাস্তব প্রতিফলন। অনুষ্ঠানে কৃষি ও খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন এলাকার কৃষক প্রতিনিধি ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সকলে আশা প্রকাশ করেন, এই উদ্যোগের ফলে কৃষকদের মধ্যে আস্থা বাড়বে এবং রাজ্যের কৃষিভিত্তিক অর্থনীতি নতুন গতি তৈরি হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সহায়ক মূল্যে রাজ্য সরকার, আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকে 2018 সালে প্রতি বছর দুবার কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করে আসছে এবং এবারকার মরশুমে যে রাজ্যভিত্তিক ধান ক্রয় কর্মসূচি, সেটা আমরা আজকে ধর্মনগর আমাদের থেকে শুরু করেছি উত্তর জেলার, এবং এই ধর্মনগর থেকে আগামী যে শুরু হলো, আগামী প্রায় 1 মাস ব্যাপী সারা রাজ্যব্যাপী প্রায় 50টা প্যাডি প্রকিউরমেন্ট সেন্টারে, পিপিসিতে এই প্রকিউরমেন্ট চলবে। খাদ্য দপ্তরের উদ্যোগে এবং কৃষি দপ্তরের সহযোগিতায় এই প্রসেস আমরা প্রতিবার করে থাকি। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে প্রতি বছর উনি যদি কোনো জটিলতা থাকে সেই জটিলতা নিরসনে এগিয়ে এসে আমাদেরকে এই প্যাডি প্রকিউরমেন্ট প্রসেস স্টার্ট করার জন্য সহযোগিতা করেন। এবারও সেটা করেছে। আমি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, উনি 18 সালে সরকার গঠনের আগে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের এই প্যাডি প্রকিউরমেন্ট প্রসেস শুরু করেছেন। এবং আমি দপ্তরের মন্ত্রী হিসেবে আশ্বস্ত করতে চাইছি কৃষকদেরকে, যতদিন আমাদের এই সরকার আছে, রাষ্ট্রবাদী সরকার, ভারতীয় জনতা পার্টির, কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা বন্ধ হবে না। এটা আমাদের জারি থাকবে এবং যেটা আমাদের 17.5 টাকা রেটে আমরা শুরু করেছিলাম, আজকে সেটা 23 টাকা 69 পয়সা এমএসপি সেটা হয়ে দাঁড়িয়েছে এবং আগামী দিনে আরও বৃদ্ধি পাবে। এবারকার মরশুমে 18,000 এমটি ধান আমরা ক্রয় করব সারা রাজ্য থেকে, কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। কেন্দ্রীয় সরকার থেকে আমাদেরকে একটা টার্গেট দেওয়া হয়েছে 18,000 এমটি ধান ক্রয় করার। গত সিজনেও আমরা করেছিলাম 17,500 এমটির উপর, এবার করবো আমরা 18,000 এমটি, এবং এই টার্গেটটা 8টা জেলায় আমাদের ভাগ করে দিতে হবে ডিডিএদের মাধ্যমে, খাদ্য দপ্তরের মাধ্যমে, এবং কৃষকদেরকে উদ্দেশ্য করে সেই জিনিসটাই আমি বলবো যে কোথাও যেন কোনো গ্যাপিং না থাকে, তারা যেন তাদের উৎপাদিত ফসল নিয়ে সংশ্লিষ্ট তাদের যে পিপিসি সেখানে এসে সেগুলো প্রদান করে এবং খুব শীঘ্রই তাদেরকে তাদের পেমেন্টও সরকারের তরফ থেকে, দপ্তরের তরফ থেকে প্রদান করে দেওয়া হয়। একজন একান্তই অসহায় দিনমজুরি করে জীবিকা নির্বাহ করা দরিদ্র মহিলা রাবিয়া খাতুন সদ্যই অভিজ্ঞ হলেন বিদ্যুৎ কর্তৃপক্ষের করুণ আচরণের। গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা 1 নং ওয়ার্ডের মুসলিম পাড়ার বাসিন্দা রাবিয়া খাতুনের ঘরেই ঘটে গেল ঘটনা।
বছরের পর বছর ধরে সরকারিভাবে বিদ্যুৎ লাইন ব্যবহার করে তিনি প্রতি মাসে নিজের সামর্থ্য অনুযায়ী বিল পরিশোধ করে চলেছেন, কিন্তু গত কয়েক মাস ধরে আর্থিক সমস্যার কারণে বিল মেলাতে না পারায় বিদ্যুৎ নিগমের কর্মকর্তারা বিনা নোটিশেই তার ঘরে প্রবেশ করে বিদ্যুৎ লাইন ছিন্ন করে দেয়। ঘটনায় সরাসরি জড়িত ছিলেন শেখরকোট বিদ্যুৎ নিগম অফিসের সিনিয়র ম্যানেজার যাদব ঘোষ, যিনি অফিসের অন্যান্য কর্মীদের নির্দেশ দেন এই কাজটি সম্পন্ন করতে। রাবিয়া খাতুন যখন সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন তখন তার একমাত্র ভরসা বিদ্যুৎ নিশ্চল। পরবর্তীতে রাবিয়া খাতুন বকেয়া বিলের বেশিরভাগ পরিশোধ করেন এবং পুনরায় সংযোগের জন্য 300 টাকা জমা দেন। এরপরও 2 দিন পার হয়ে গেল, কিন্তু বিদ্যুৎ লাইন পুনঃসংযোগের জন্য কেউ আসেননি। সিনিয়র ম্যানেজার জানিয়েছিলেন, দেরি হলে আপনার জলের সমস্যা হোক, আমার কিছু যায় আসে না। এই মন্তব্যই রাবিয়ার অসহায় অবস্থাকে আরো গভীর করে তুলেছে। বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে এক মানুষ শুধু দরিদ্র বা অসহায় বলেই কি সরকারি সংস্থাগুলো বিনা নোটিশে তার ঘরে প্রবেশ করে বিদ্যুৎ লাইন ছিন্ন করার অধিকার রাখে? সাংবাদিকদের সামনে রাবিয়া খাতুন জানিয়েছেন, তিনি চাইছেন খুব শীঘ্রই তার ঘরে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন হোক এবং তার দৈনন্দিন সমস্যা দূর হোক। রাবিয়া খাতুনের মতো মানুষদের প্রতি এই ধরনের উদাসীন আচরণ শুধু মানবিক নয়, আইনের দৃষ্টিকোণ থেকেও প্রশ্নবিদ্ধ। বিদ্যুৎ নিগমের উচিত আইন মেনে ন্যায়ের পথে থেকে মানুষের মৌলিক চাহিদা বিদ্যুৎ ও জলের নিশ্চিত করা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমার সমস্যা হলো বাড়িতে আসলাম না, গরু বছর লয়ে আরেকজনের কামও গেছিলাম গা। কামের থেকে রবিবার দিন কারেন্টটা কাটতে গেছে না। তারা বিল যদি দেয় নাতে আমার তো নোটিশ দিব, নোটিশের পরে যদি আমি টেয়া না দিই তাহলে আমার কারেন্টটা কাটতে যেত। আয়া বাড়ির ভিতরে রেখে তালা, তাহলে আমি জল পানি কই ভাই, আর আন্দার বেগ থাকতেছি মোমবাতি ধরাই আর আনতাছি। তাহলে তারা হয়তো মেশিন আমার তো সবসময় জল দিত না, না দেওয়াতে হন আমি জল ছাড়া 1 বোতল গানছি তারা বাড়িতে ভাত খাওয়ানোর লেগে, আর 1 বালতি আইন ভাত খাওয়াচ্ছি। তো আপনি অফিসে গেছেন নি? হ্যাঁ, আমি অফিসে গেছিলাম, গিয়া কালকা কার লোকে কথা কইছেন? বড় অফিসারের লোক কথা কইছি, কইয়া আমি জোর করে কইছি আমার কারেন্টটা দিত। তারা কিছু পাঠাইছে না। আচ্ছা, বিল কি দিয়েছেন এখানে? বিল কিছু দিয়েছি আর কিছু রয়েছে, আর লাগাইব তো এটার 300 আমি দিয়েছি। আচ্ছা, তারা কি কইছে এরপরে? কইছে পাঠাইব। তো কালকে বার চাইছি, আজকেও আমি বার চাইতেছি, আমার কারেন্ট নিদে না। ফোনের উপরে ফোন করতেছি, তারা খালি আইব এর দূরে শব্দ। চিকিৎসা মানে কেবল আধুনিক যন্ত্রপাতি বা বড় বড় হাসপাতাল নয়, চিকিৎসা মানে ভরসা, মানবিকতা, সঠিক সময়ে সঠিক পরিষেবা এবং সাধারণ মানুষের সাধ্যের মধ্যে উন্নত চিকিৎসা পৌঁছে দেওয়া। এই ভাবনাকে বাস্তবে রূপ দিয়ে রাজ্যের চিকিৎসা ক্ষেত্রে এক নির্ভরযোগ্য নাম হয়ে উঠেছে ইউনিটি গ্যাস্ট্রো অ্যান্ড লিভার হসপিটাল। দীর্ঘদিন ধরে রাজ্যের বহু মানুষ গ্যাস্ট্রো ও লিভার সংক্রান্ত জটিল রোগের চিকিৎসার জন্য বহিরাজ্যে যেতে বাধ্য হতেন। চিকিৎসার উচ্চ খরচ, যাতায়াতের ঝক্কি, থাকা খাওয়ার বাড়তি ব্যয় সব মিলিয়ে সাধারণ মানুষের পক্ষে তা ছিল অত্যন্ত কষ্টসাধ্য। সেই জায়গাতেই এক নতুন দিগন্ত খুলে দিয়েছে ইউনিটি গ্যাস্ট্রো অ্যান্ড লিভার হসপিটাল, যা আগরতলাতেই অনেক কম খরচে আধুনিক ও উন্নত মানের চিকিৎসা পরিষেবা দিয়ে চলছে। সাবরুমে আয়োজিত এক অনুষ্ঠানে নিউজ তৎকাল 24 এর প্রতিনিধিদের সঙ্গে একান্ত সাক্ষাতে বলতে গিয়ে হাসপাতালের কর্ণধার তথা গ্যাস্ট্রো মেডিসিন বিশেষজ্ঞ এবং এন্ডোস্কোপিস্ট ডক্টর অমিতাভ রায় বলেন, রাজ্যের যেসব রোগী এখনো গ্যাস্ট্রো ও লিভারের চিকিৎসার জন্য বাইরে যাচ্ছেন তাদের জন্য আগরতলাতেই এখন উন্নত চিকিৎসার সম্পূর্ণ সুযোগ রয়েছে। বহিরাজ্যের তুলনায় অনেক কম খরচে ইউনিটি গ্যাস্ট্রো অ্যান্ড লিভার হসপিটাল রোগীদের সর্বাধুনিক পরিষেবা প্রদান করছে। ডক্টর রায় জানান, গ্যাস্ট্রো ও লিভারের চিকিৎসার পাশাপাশি এখানে গ্যাস্ট্রো সার্জারি, নিউরো সার্জারি, ইউরোলজি, কিডনি সংক্রান্ত রোগ সহ আরো বহু জটিল ও কঠিন রোগের চিকিৎসা করা হচ্ছে। আধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসকদের মাধ্যমে রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসা সবকিছুই একই ছাদের তলায় পাওয়া যাচ্ছে। হাসপাতালের আইসিইউ, ইমার্জেন্সি, ডায়ালাসিস সহ প্রয়োজনীয় সমস্ত পরিষেবা থাকায় রোগীদের আর বিভিন্ন চেম্বার বা আলাদা আলাদা হাসপাতালে ঘুরতে হচ্ছে না। তিনি আরো বলেন, বর্তমানে হাসপাতালের আল্ট্রাসাউন্ড ও এন্ডোস্কোপি অত্যাধুনিক একই মেশিনের মাধ্যমে করা হচ্ছে। অনেক ক্ষেত্রেই এখন আর ওপেন অপারেশন বা বড় সার্জারির প্রয়োজন পড়ছে না।
এর ফলে রোগীর কষ্ট কমছে, চিকিৎসার ঝুঁকি হ্রাস পাচ্ছে এবং দ্রুত সুস্থ হয়ে ওঠা সম্ভব হচ্ছে। ডক্টর অমিতাভ রায়ের কথায়, আগে রাজ্যে উন্নত মানের চিকিৎসা পরিষেবার ঘাটতি ছিল বলেই রোগীদের বাইরে যেতে হতো। কিন্তু চিকিৎসা শুধু জ্ঞান আর বুদ্ধির ওপর নির্ভরশীল নয়। একজন চিকিৎসক কতটা মন দিয়ে, কতটা মানবিকতা ও বিবেক দিয়ে রোগীর সেবা করছেন তার উপরই রোগী সুস্থ হয়ে ওঠা নির্ভর করে। বিবেক দিয়ে চিকিৎসা করলে রোগীর বিশ্বাস বাড়ে, গ্রহণযোগ্যতা তৈরি হয় এবং চিকিৎসা ব্যবস্থার উপর মানুষের আস্থা আরও দৃঢ় হয়। এই আদর্শকে সামনে রেখে ইউনিটি গ্যাস্ট্রো অ্যান্ড লিভার হসপিটাল কাজ করে চলেছে ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। রাজ্যের স্বনামধন্য বহু চিকিৎসক এই হাসপাতালের সঙ্গে যুক্ত হয়ে নিরলসভাবে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছেন। মূল লক্ষ্য একটাই, রাজ্যের চিকিৎসা রাজ্যেই হোক, যাতে রাজ্যের মানুষ নিজ ভূমিতে স্বল্প খরচে উন্নত মানবিক চিকিৎসার সুবিধা পান এবং রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো আরও শক্তিশালী হয়ে ওঠে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার দর্শক বন্ধু, আমি ডক্টর অমিতাভ, গ্যাস্ট্রো মেডিসিন স্পেশালিস্ট এবং এন্ডোস্কোপিস্ট। আমাদের আজকে এই স্বাস্থ্য শিবির করে খুব ভালো লাগছে। আশা করি এই মোটামুটি যে 400 রোগীদের আমরা স্বাস্থ্যসেবা প্রদান করতে পেরেছি তাতে সাবরুমবাসীরা অনেকটাই খুশি হবে। আমি ইউনিটি গ্যাস্ট্রো এবং লিভার হাসপাতাল আগরতলা থেকে এসেছি। আজকে ইউনিটি এই রাজ্যের বুকে একটা নজির গড়ে তুলেছে। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। অগ্রণী যে কোনো চিকিৎসার ক্ষেত্রে যেই সব ফেসিলিটি পেতে বহির্রাজ্যে মানুষের যেতে হতো, আজকে গ্যাস্ট্রো লিভার বিশেষজ্ঞ হিসেবে এবং গ্যাস্ট্রো লিভার হাসপাতাল হিসেবে আমরা এন্ডোস্কোপির দ্বারা উন্নত মানের যে কোনো রকম চিকিৎসা, পিত্তনালী থেকে স্টোন অপারেশনের মাধ্যমে এবং অপারেশন ছাড়া এন্ডোস্কোপির মাধ্যমে আমরা বার করি। প্যানক্রিয়াসের যে কোনো রকম সমস্যা যার জন্য বহু রাজ্যের বাইরে রোগীকে যেতে হয়, এই ধরনের পরিষেবা একই ছাদের তলে ইউনিটিতে এখন সম্ভব। গ্যাস্ট্রো এবং লিভার ছাড়া বিভিন্ন ডিপার্টমেন্টে নিউরো সার্জারি, গ্যাস্ট্রো সার্জারি, নিউরোলজি, ইউরোলজি, কিডনির যে কোনো সমস্যার জন্য এখন ইউনিটি হাসপাতালে এই সব রোগের, কঠিন রোগের চিকিৎসা হচ্ছে। আইসিইউ, ইমার্জেন্সি এবং ডায়ালাইসিস একই ছাদের তলায় এখন রয়েছে। এখন রোগীকে এক চিকিৎসার জন্য এবং বিভিন্ন চিকিৎসার জন্য বিভিন্ন চেম্বারে এবং বিভিন্ন হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই। ইউনিটি হাসপাতালে একই ছাদের তলে সব রকমের উন্নত মানের আধুনিক চিকিৎসা রয়েছে। আইসিইউতে আমরা অনেক কঠিন রোগী এই গত 6 মাস ধরে ঠিক করেছি, রোগীর প্রাণ ফিরিয়ে দিতে পেরেছি। এই রাজ্যবাসীর যদি সহযোগিতা না থাকে এবং সবার যদি আশীর্বাদ না থাকে তাহলে এই করা কখনো সম্ভব হতো না। আমি সবসময় বলি ইউনিটি হাসপাতাল একটি হাসপাতাল যা হচ্ছে ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, মানে লোকের জন্য, লোকের দ্বারা এবং লোকের সাহায্যেই গড়ে উঠেছে। আজকে আমি ভূমিপুত্র হিসেবে একটাই স্লোগান দিতে চাই, ভোকাল ফর লোকাল। যারা হয়তোবা রাজ্যের বাইরে যাচ্ছেন বিভিন্ন চিকিৎসার জন্য, তারা আমাদের উপর আস্থা রাখুন। আমি নয়, খালি আমাদের যে রাজ্যের স্বনামধন্য সব চিকিৎসক রয়েছে যারা আপনাদের সঙ্গে সবসময় থাকবে, তাদের প্রতি আস্থা ফিরিয়ে আনুন। চিকিৎসা, রাজ্যের চিকিৎসা রাজ্যেই হোক, এই বার্তা দিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মূলত আমরা সাউথ ইন্ডিয়াতে বেশিরভাগ যায়, বাংলাদেশ বা পার্শ্ববর্তী রাজ্যে। আমাদের ত্রিপুরা রাজ্যে কেমন সারা পাচ্ছেন? নর্মালি কি হয়, হয়তোবা আমাদেরই কিছু, আজকে থেকে 10 বছর আগে আমাদেরই হয়তোবা কিছু ত্রুটি ছিল, তাই আমরা রোগীদের মধ্যে সেই কনফিডেন্সটা জাগাতে পারিনি। যেমন একটা, আমি যখন প্রথম এসেছি আজকে থেকে 10 বছর আগে, সবাই বলতো যে এখানে রোগ ধরা পড়েনি, বাইরে গিয়ে রোগ ধরা পড়েছে। বাইরে একটা ওষুধ লিখে দিয়েছে, আমরা চলে এসেছি। কিভাবে রোগ ধরা পড়বে? যদি কোনো উন্নত মানের পরীক্ষা নিরীক্ষা না হয় তাহলে কখনোই রোগ শনাক্ত করা সম্ভব নয়। তাই এমন পরিকাঠামো প্রয়োজন আছে যেখানে উন্নত মানের টেস্ট সুলভ মূল্যে হয়ে যাবে। তাই যারা বাইরে যাচ্ছেন ক্রমাগত বা বহুদিন ধরে চিকিৎসা করাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি এই বার্তা দিতে চাই, আপনারা অবশ্যই চেষ্টা করবেন। কারণ বারবার একটা পরিবারের পক্ষে বাইরে গিয়ে চিকিৎসা করানো সম্ভব নয়। যদিও কখনো কোনো কারণে কেউ গিয়ে থাকেন, অবশ্যই আবার সুযোগ করে দেবেন যাতে এখানে এই ধরনের চিকিৎসা হয়। এবং আপনি জানবেন যে আপনারা যে উদ্দেশ্যে হয়তো বাইরে যাচ্ছেন, সেই ওই রাজ্যের মানুষ কিন্তু আরেকখানে যাচ্ছে। এটা মানুষের প্রবৃত্তি। এমন নয় যে ওইখানে এমন কিছু চিকিৎসা হচ্ছে যেটা এখানে সম্ভব না। চিকিৎসা প্রায়
চিকিৎসা শাস্ত্রে, চিকিৎসা গ্রন্থে সব একই রকম লেখা আছে। খালি কে কত মন দিয়ে চিকিৎসা করছে, রুগীর অবস্থা এবং রুগীর ব্যবস্থা বুঝে, এর উপরে ডিপেন্ড করে হচ্ছে একটা চিকিৎসার জন্য খালি জ্ঞান আর বুদ্ধিই প্রয়োজন নয়, তার জন্য দরকার বিবেক। তাই বিবেক দিয়ে চিকিৎসা করলে রুগীর গ্রহণযোগ্যতা আরও বাড়ে এবং ভবিষ্যতে আশা করি আমাদের রাজ্য এই চিকিৎসা মানচিত্রে আরও উজ্জ্বল তারার মতো প্রকাশিত হবে। বাইরের রাজ্য থেকে এখানে চিকিৎসা করাতে আমরা কত শতাংশ কম পড়বে খরচা, যেটা এটা সাধারণ মানুষের ক্ষেত্রে? আসলে কি মানে খরচের ব্যাপারে বলতে গেলে কি সবসময় দেখা হয়, আপনি দেখবেন যে আমরা এখানে যেই আলট্রাসোনোগ্রাফি 2000 টাকায় করে থাকি, বাইরে এই চিকিৎসা করাতে গেলে মিনিমাম 3 গুণ দিতে হয়। খালি মূল্যের ব্যাপারে বললে হয়তোবা জিনিসটাকে খাটো করা হবে। আপনি দেখুন, আপনার যখন একটা রোগী অসুস্থ হবে, আপনি যখন বাইরে যাবেন সঙ্গে 1 জন বা 2 জন বা 3 জনকে নিয়ে যাবেন, যেই খরচে আপনি যাতায়াত করছেন সেই খরচে এখানে নিজের রাজ্যে চিকিৎসা সম্ভব। এই ইউনিটি হাসপাতাল গত 2 বছর ধরে বিভিন্ন রকম চিকিৎসা দিয়ে আসছে। গত 6 মাস ধরে এন্ডোস্কোপির মাধ্যমে বিভিন্ন উন্নত মানের চিকিৎসা আমরা করে চলেছি। এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড, যার মাধ্যমে খালি এন্ডোস্কোপি নয়, এন্ডোস্কোপির বাইরের যে কোনো রোগ ধরতে সুবিধা হয়। যেমন ধরুন প্যানক্রিয়াসে কোনো টিউমার হয়েছে, পেটের বাইরে বা কোলনে কোনো টিউমার হয়েছে বা কোথাও কোনো ফোলা আছে, এই ধরনের টেস্টে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ডে আপনি একই সাথে এন্ডোস্কোপি এবং আল্ট্রাসাউন্ড একই মেশিনের সাহায্যে হয়ে যাচ্ছে। তার জন্য ক্যান্সারের রোগ শনাক্ত করা, স্টেজ বোঝা বা বিভিন্ন রকম থেরাপির কেসে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ডের বিশেষ ভূমিকা রয়েছে। পিত্তনালীতে ঢুকে পিত্তনালীর স্টোন বা ক্যান্সার থেকে বায়োপসি নেওয়া, স্টোনকে গুঁড়ো করে বার করে দেওয়া, এই সব লিথোট্রিপসি লেজারের মাধ্যমে সম্ভব। পাইলস, ফিস্টুলা বা অর্শের এখন আমরা কোনো ওপেন সার্জারি করি না, লেজারের মাধ্যমে সম্পূর্ণ নির্মূল করে দেয়। এই সব ব্যবস্থা ইউনিটির হাসপাতাল এখন প্রদান করছে। আশা করি যারা আমাদের রোগীরা এখান থেকে চিকিৎসা করে গেছেন বা আগামীতে আসবেন, তারা অনেক বেশি সাহায্যের সঙ্গে এবং অনেক বেশি খুশির সঙ্গে এই চিকিৎসা করাবেন। ধন্যবাদ। আগরতলা টাউন হলে শুরু হলো ত্রিপুরা গণমুক্তি পরিষদের 23তম রাজ্য সম্মেলন। অনুষ্ঠানের শুরুতেই পতাকা উত্তোলন করা হয়। এই সময় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাদের ত্যাগ স্মরণ করা হয়, যা অংশগ্রহণকারীদের সংগঠনের প্রতি আস্থা আরও দৃঢ় করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএমপি রাজ্য সম্পাদক রাধাচরণ দেববর্মা, কেন্দ্রীয় কমিটির আমন্ত্রিত সদস্য বৃন্দা কারাস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃত্বরা, যারা অনুষ্ঠানটিকে যথাযথ মর্যাদায় সম্পন্ন করতে সক্রিয় ভূমিকা পালন করেন। অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের ঐক্য, ইতিহাস ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়, যা দলীয় রাজনৈতিক ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তো আমরা এর আগেই বলেছি, আমাদের মূল আহ্বান হচ্ছে বিবেককামী শক্তিটাকে প্রতিহত করবার জন্য জোরদার আন্দোলন গড়ে তোলা। এছাড়া এই সরকার আসার পর বিভিন্নভাবে মানুষ সেখানে শোষিত, বঞ্চিত হচ্ছে। সরকার একেবারে অথর্ব হয়ে পড়েছে, কোনো কাজই তো করছে না। কাজে কীভাবে কাজ আর জীবন জীবিকাকে উন্নত করা যায়, তার জন্য সংগ্রাম হবে, লড়াই হবে, সেই বার্তাই আমরা নিয়ে যাব সম্মেলনে। সাবরুমে মঙ্গলবার রামচন্দ্র দেব ঠাকুরের 166তম আবির্ভাব দিবস এক ভিন্ন রূপে উদযাপিত হয়। সকাল থেকে রাম ঠাকুর মন্দির প্রাঙ্গণ ভক্তি ও আনন্দে মুখরিত ছিল। দিনভর অনুষ্ঠিত ভক্তিমূলক ও সমাজ কল্যাণমূলক নানা কর্মসূচির মাধ্যমে ভক্তি, বিশ্বাস ও মানব সেবার মূল্যবোধকে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। বিশেষ পূজা, ভোগ নিবেদন ও আরতি সম্পন্ন হয়। ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি সমাজ কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে রাম ঠাকুরের আদর্শ সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়া হয়। আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে মন্দির কমিটির সদস্য অরূপ রায় চৌধুরী বলেন, শ্রী শ্রী রাম ঠাকুরের শিক্ষা মানুষকে বিশ্বাস, আস্থা ও মানবতার পথে চলতে অনুপ্রাণিত করে। আমরা নিয়মিত বিভিন্ন ধর্মীয় ও সমাজমুখী কার্যক্রমের মাধ্যমে ভক্তদের মধ্যে এই মূল্যবোধ বজায় রাখতে চেষ্টা করি। সমগ্র অনুষ্ঠান জুড়ে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পবিত্র ও আনন্দময় পরিবেশ তৈরি করে। এই আবির্ভাব দিবসের মধ্যে দিয়ে রাম ঠাকুরের মানবপ্রেম, নৈতিকতা ও সামাজিক শিক্ষার বার্তা সমাজে আবারও প্রতিফলিত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ঠাকুর রামচন্দ্র দেবের 166তম আবির্ভাব দিবস। এই পূর্ণ দিনে ঠাকুর মানব
দিনটিকে এই বিশেষ দিনটিকে আমরা আজকে ঠাকুরের আবির্ভাব দিবস হিসেবে উদযাপন করছি। এটা ঠাকুর ভক্ত সারা দেশে যত আসন মন্দির আছে সব জায়গাতেই আজকের দিনটি বিশেষভাবে পালন করা হচ্ছে। আজকে আমাদের মন্দিরে সকাল থেকে ঠাকুরের আরতি, বাল্যভোগ, বিগ্রহরে আরতি ভোগের আয়োজন করা হয়েছে। গন্ডাছড়া মহকুমার জাপানপাড়ায় গভীর জঙ্গলে এক মানব কঙ্কাল উদ্ধার হওয়ার ঘটনা স্থানীয় এবং পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি করেছে। কঙ্কাল উদ্ধার হওয়া স্থানটি পরিদর্শনে উপস্থিত হয়েছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। প্রাথমিক তথ্য অনুযায়ী উদ্ধারকৃত কঙ্কালটি গন্ডাছড়ার উত্তর এডিসি ভিলেজের বাসিন্দা 3 মাসের বেশি সময় ধরে নিখোঁজ থাকা কাঠমিস্ত্রি সূর্যমোহন দাসের হতে পারে। কঙ্কালের ঠিক কোন পরিস্থিতিতে মৃত্যু হয়েছে এবং এটির সাথে কোন অপরাধ বা দুর্ঘটনার যোগ রয়েছে তা স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এবং ঘটনার সঠিক তথ্য উদ্ঘাটনের চেষ্টা করছে। এই গভীর জঙ্গলে কঙ্কাল উদ্ধারের ঘটনায় জনসাধারণের মধ্যে দারুণ চাঞ্চল্য সৃষ্টি করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে প্রায় সকাল 9:30টার সময় একটা রিপোর্ট থানাতে আসে যে জাপানপাড়াতে একটা ডেড বডি হ্যাঙ্গিং অবস্থায় পাওয়া যায়। তো এই খবর পেয়ে আমি আমার সহকর্মী SI কাজল দেবনাথকে নিয়ে আসি এখানে। তো ডেড বডি দেখার পরে আমাদের একটা সাসপেক্ট যে গত 9/10/2025 সূর্যমোহন দাস বলে একজন লোক এখানে মিসিং হয়েছিল। তারপর আমরা একটা জিডি করি, মিসিং জিডি করি এবং জিডি করার পরে বিভিন্ন জায়গায় আমরা তল্লাশি অভিযান চালাই, কিন্তু কোনো খোঁজখবর পাইনি। তো আমাদের প্রাথমিক সাসপেক্ট যে ওই বডিটাই আজকে হতে পারে, তাদের আত্মীয় স্বজনকে আমরা খবর পাঠিয়েছি। প্রায় 3 মাস 20 দিন পরে আমরা এই বডিটা এখানে পেয়েছি। তো আমাদের স্টেট FSL টিম ডক্টর এখানে আসছে ঘটনাস্থলে। তো আমরা যদি ওই বডিটি হয়ে থাকে তো আমরা ওদের আত্মীয় থেকে ব্লাড এবং এই ডেড বডি থেকে এখন তো এটা পুরো ডিকম্পোজ হয়ে গেছে। তো আমরা বোন থেকে ওটা এক্সপার্টের মাধ্যমে যা মেটেরিয়ালস সেটা কালেকশন করে আমাদের স্টেট FSL পাঠানো হবে। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।